গ্রামে মোহনলাল নামে খুবই প্রভাবশালী এক মোড়ল বাস করত। মোড়ল ছিল যেমন লোভী ঠিক তেমনি স্বার্থপর। বিশেষ কিছু শর্তে গ্রামের গরিব কৃষকদের সে জমি ধার দিত, এরপর সুযোগ বুঝে তাদেরকে ঠকিয়ে নিত। আর মোড়লের এ কাজে সাহায্য করত চাকর রামু। বুঝলি রামু, এই গ্রামের লোকগুলো সব একেবারে বোকা। তা না হলে সারাদিন এমন গাধার মতো খেটে বিনিময়ে তো দিন শেষে ওই কটা টাকাই পায়। হ্যাঁ মোড়ল সাহেব, আর আপনার ঘরে ঢোকে জমির সমস্ত ফসল। একটু বুদ্ধি না থাকলে আর টিকে থাকা যায় না। তাই তো বেশ বুদ্ধি করে গ্রামের গরিব মানুষদেরকে জমি ধার দি। হ্যাঁ মোড়ল সাহেব, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এতদিন আপনার সাথে থাকতে থাকতে এটা আমি বেশ ভালো করেই বুঝে গেছি। ঠিক এই সময় রতন নামের এক গরিব কৃষক মোড়ল সাহেবের কাছে আসে। তারপর তাকে ভয়ে ভয়ে বলে, মোড়ল সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে কিছু জমি ধার দিয়ে সাহায্য করুন। তা তো বেশ ভালো কথা। আমি গ্রামের সবাইকেই তো জমি ধার দিই। তা তোর কতটুকু জমি দরকার? মোড়ল মশাই, আমার খুব বেশি জমির দরকার নেই। আমি একা মানুষ, খেয়ে পড়ে বাঁচতে পারি, এতটুকু জমি হলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোর যতটুকু জমি দরকার দেওয়া যাবে, তবে আমার শর্ত আছে, জানিস তো সবই। মোড়ল মশাই, আমার খুব বেশি জমির দরকার নেই। আমি একা মানুষ, খেয়ে পড়ে বাঁচতে পারি, এতটুকু জমি হলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোর যতটুকু জমি দরকার দেওয়া যাবে, তবে আমার শর্ত আছে, জানিস তো সবই। হ্যাঁ মোড়ল সাহেব, আমি জানি। বলুন আপনার কি শর্ত? আমি তোকে জমি ধার দেব, আর তুই সেই জমিতে ফসল ফলাবি। ফসল কাটার পরে অর্ধেক ফসল তোর আর বাকি অর্ধেক ফসল আমার হবে। যদি তুই এই শর্তে রাজি থাকিস, তাহলে আমি তোকে জমি ধার দিতে পারি। ঠিক আছে মোড়ল সাহেব, আমি আপনার শর্তে রাজি। ফসল ফললে আমি আপনাকে অর্ধেক দিয়ে দেব। মোড়লের কাছ থেকে জমি ধার পেয়ে রতন মহা খুশি। পরদিন সকাল থেকে সে জমি চাষের কাজে লেগে পড়ে। অনেক বলে কয়ে জমিদারের কাছ থেকে জমিটা আনতে পেরেছি। আমাকে অনেক পরিশ্রম করে এই জমিতে ভালো ফসল ফলাতে হবে। বেশি ফসল ফলাতে পারলে আমার ভাগে বেশ ভালো পরিমাণ আসবে। সময় গড়িয়ে কয়েক মাস কেটে যায়। রতনের জমি পাকা ফসলে ভর্তি হয়ে যায়। দেখতে দেখতে ফসল কাটার সময় চলে আসে। একদিন সকালে রতন জমির সমস্ত ফসল কেটে বস্তায় ভর্তি করে ফেলে। এদিকে এই খবর পৌঁছে দেয় মোড়লের চাকর রামুর কাছে। মোড়ল সাহেব, শুনতে পেয়েছেন? রতনের তো জমির ফসল পেকে গেছে। আজকে ফসল কাটবে শুনেছিলাম। তাহলে আর দেরি করছিস কেন? চল এক্ষুনি। মোড়ল সাহেব, ওই জমিতে যে ফসল হয়েছে তাতে তো মনে হচ্ছে আজকে আপনার ঘর একেবারে ভরে যাবে। তা তো ভরতেই হবে, তা না হলে আমার লাভ হলো কি করে? চল চল, আর দেরি করে লাভ নেই। চাকর রামুকে নিয়ে মোড়ল রতনের জমির কাছে এসে দাঁড়ায়। এতক্ষণে রতন ফসল ভর্তি বস্তাগুলোর মুখ বেঁধে ফেলেছে। কিরে রতন, আমার জমিতে তো দেখছি বেশ ভালোই ফসল ফলেছে এবছর। হ্যাঁ মোড়ল সাহেব, এবছর আমি অনেক পরিশ্রম করেছি, এই কারণে বেশ ভালো ফসল ফলেছে। পরিশ্রম করলে কি আর ভালো ফসল ফলে রে রতন? আসল কারণ হলো আমার জমিটা অনেক ভালো। না মোড়ল সাহেব, এটা আপনি ভুল বললেন। জমি যতই ভালো হোক না কেন, ভালো পরিশ্রম না করলে ওই জমিতে ফসল ফলে না। আর সে তুই যাই বলিস না কেন, আমার জমিটা অনেক ভালো, এটা তোকে মানতেই হবে। যাক সে কথা, এখন শর্ত অনুযায়ী আমার ভাগের ফসলগুলো আমাকে দিয়ে দে।
মোড়ল সাহেব, এই যে আমি সমস্ত ফসল বস্তাবন্দি করে রেখেছি। এখন শর্ত অনুযায়ী আপনি অর্ধেক ফসল নিয়ে যান, আর বাকি অর্ধেক আমি নিয়ে যাই। কই রে রামু, এখান থেকে ফসলের বস্তাগুলো তুলে নে, আর রতনের জন্য 2টা বস্তা রেখে যা। যেমন বলা তেমন কাজ। রামু 2টা বস্তা রেখে বাকিগুলো সব ঠেলা গাড়িতে তুলে নিয়ে চলে যায়। রতন রাগে দুঃখে মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। আমার কি সর্বনাশ হয়ে গেল! এতদিন এত পরিশ্রম করে ফসল ফলালাম, অথচ মাত্র 2টা বস্তা রেখে বাকি সব মোড়ল সাহেব কেড়ে নিয়ে গেলেন। এখন আমি সারাটা বছর কিভাবে চলবো? একরাশ দুঃখ আর হতাশা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে রতন। পরদিন সকালে রতনের ছেলে নিখিল শহর থেকে গ্রামে ফিরে আসে। রতন তার কাছে সব কথা খুলে বলে। ওই লোভী স্বার্থপর মোড়ল গ্রামের সব গরিব দুঃখীদের সাথে এমন করে। যারাই ওই মোড়ল সাহেবের কাছ থেকে জমি নেয় তাদেরকেই উনি ঠকান। ওই মোড়ল গ্রামের সবাইকে ঠকানোর পরেও কেন তোমরা সবাই ওনার কাছে জমি আনতে যাও? গ্রামে ওই মোড়ল সাহেব ছাড়া আর কেউ আমাদেরকে জমি দিতে পারে না। কিন্তু এখন যা অবস্থা হয়েছে তাতে মোড়ল সাহেবের কাছে আর কেউ যেতে চাইছে না। অন্যদিকে আবার আমাদেরকে না খেয়ে মরতে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এসে পড়েছি। আমি ঠিক ওই দুষ্টু লোভী মোড়লকে শিক্ষা দিয়ে ছাড়বো। পরদিন সকালে মোড়ল আর তার চাকর উঠানে বেশ খোশ মেজাজে বসেছিল। আগের দিন রতনকে ঠকিয়ে অনেক ফসল পেয়ে তাদের মন বেজায় খুশি। বুঝলি রামু, এরকম চলতে থাকলে আমি মোড়ল থেকে শীঘ্রই জমিদার হয়ে বসতে পারবো। তা যা বলেছেন আপনি মোড়ল সাহেব। আরে নিখিল যে, শহর থেকে গ্রামে আসলে কবে? গতদিন গ্রামে এসেছি মোড়ল সাহেব। আজকে আমি আপনার কাছে এসেছি একটা দরকারে। আমার কিছু জমি দরকার, এখন গ্রামে চাষবাস করব ভাবছি। এতদিন শহরে থেকে এলে, লেখাপড়া করলে, এখন গ্রামে এসে তুমি চাষবাস করতে পারবে? মোড়ল সাহেব, আমি কৃষকের ছেলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক কাজ করতে পারবো। আমি তোমাকে জমি দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি তুমি এই শর্তগুলো মানো তবেই আমি তোমাকে দিতে পারবো। ঠিক আছে, বলুন আপনার কি শর্ত, আমি মানতে রাজি। রতনের এই ছেলেটা তো এতদিন শহরে ছিল, নিশ্চয়ই একটু বোকা প্রকৃতির। ওকে একটু কঠিন শর্ত দিতে হবে, যাতে করে সব ফসলই আমার ঘরে চলে আসে। শোনো নিখিল, তুমি আমার জমিতে যে ফসল চাষ করবে তার নিচের অংশ তোমার আর ওপরের অংশ আমার হবে। তুমি কি আমার এই শর্তে রাজি? ঠিক আছে মোড়ল সাহেব, আপনি যেমন বলছেন তেমনটাই হবে, আমি আপনার শর্তে রাজি। পরদিন থেকেই নিখিল মোড়ল সাহেবের তার জমিতে কাজে লেগে গেল। কিন্তু সে ধান না, বরং আলু চাষ করলো। কয়েক মাসের ভিতর আলু গাছ বড় হয়ে আলু তোলার উপযোগী হয়ে উঠল। এতদিন মোড়ল সাহেব শুধু গ্রামের গরিব মানুষদের ঠকিয়েছে, এবার বুঝবে আসল মজা। আমাকে তাড়াতাড়ি আলুগুলোকে বস্তাবন্দি করে ফেলতে হবে। এদিকে নিখিলের ফসলের খবর মোড়লের কানে চলে যায়। চাকর রামুকে নিয়ে সে তাড়াতাড়ি নিখিলের জমিতে আসে। মোড়ল সাহেব, আমি কি দেখছি, নিখিল তো ধান না বরং আলু চাষ করেছে। এ কি নিখিল, তুমি এবার আলু চাষ করেছো যে? হ্যাঁ মোড়ল সাহেব, আসলে গত বছর বাবা ধান চাষ করেছিল, তাই আমি ভাবলাম এবার একটু আলু চাষ করে দেখি। ঠিক আছে, তা ভালো করেছো। এবারে তাহলে শর্ত অনুযায়ী আমার ফসলের ভাগ আমাকে বুঝিয়ে দাও। আপনার ভাগের ফসল আমি আগে থেকেই আলাদা করে রেখেছি মোড়ল সাহেব। ওই যে দেখুন, ফসলের ওপরের অংশ, আর এই নিচের অংশ নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। এই বলে নিখিল বস্তা ভর্তি আলুগুলো নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে মোড়ল সাহেবের জন্য পড়ে থাকে আলু গাছের উপরের অংশ। এইটা কি হলো? ওই নিখিল তো আমাকে পুরো বোকা বানিয়ে চলে গেল। হ্যাঁ মোড়ল সাহেব, তাই তো দেখছি।
আপনার শর্ত দিয়ে আপনাকে কুপোকাত করে দিল। আচ্ছা, আমিও দেখছি পরের বার আমার কাছে জমি চাইতে আসলে এমন শর্ত দিব যে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাবে। জমির সব আলু নিয়ে বাড়িতে ভর্তি করে রাখলো নিখিল। কিছুদিন পরে সে আবার মোড়লের কাছে যেয়ে জমি চাইলো। এবার আমি একটু ভিন্ন শর্ত দিতে চাই নিখিল। আমি এবার ফসলের নিচের অংশ নেব, আর তুমি নেবে ওপরের অংশ। ঠিক আছে মোড়ল সাহেব, তাই হবে। এবার আমি তাহলে ওপরের অংশ নেব। এবারে দেখি ওই নিখিল কি করে আমাকে ঠকিয়ে ফসলগুলো নিয়ে নেয়। এরপর কেটে যায় কয়েক মাস। নিখিল এবার জমিতে গম চাষ করেছে। হাড় ভাঙা পরিশ্রমের কারণে গমের ফলনও হয়েছে দ্বিগুণ। শর্ত মতো গম কাটার দিন মোড়ল তার চাকর রামুকে নিয়ে এসে হাজির হয়। এই কি নিখিল, এবারে তো তুমি গম চাষ করেছো। হ্যাঁ মোড়ল সাহেব, দেখুন এবছর আমার গমের কি সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। এবার শর্ত মতো আমার ফসলের ভাগ দাও। আপনার ভাগের ফসল জমিতেই রাখা আছে মোড়ল সাহেব। শর্ত মতো আমি ফসলের ওপরের অংশ নিয়ে নিয়েছি, আপনার অংশ রেখে দিয়েছি। এই বলে নিখিল জমি থেকে তোলা সমস্ত গমের বস্তা নিয়ে বাড়িতে চলে আসে। মোড়ল এবারও নিখিলের কাছে হেরে গিয়ে রীতিমতো রেগে ওঠে। এই নিখিলকে আমি যতটা বোকা ভেবেছিলাম, ও আসলে বোকা না, ও অত্যন্ত চালাক। দুইবার আমাকে একেবারে ঘোলে খাইয়ে ছেড়ে দিল। তাই তো দেখতে পাচ্ছি মোড়ল সাহেব। এখন কি হবে? ওই নিখিল আপনাকে এভাবে ঠকিয়ে যেতে পারে না। আচ্ছা, আবার আসুক জমি নিতে, তখন দেখিয়ে দেব মজা। আমাকে ঠকানোর ফল যদি ওকে না বুঝিয়েছি, তাহলে আমার নাম মোহনলাল না। এদিকে বিপুল পরিমাণ গম পেয়ে নিখিলের পরিবারের অবস্থা পরিবর্তন হয়ে যায়। তারা বেশ কিছু বস্তা গম বিক্রি করে ফেলে, আর কিছু রেখে দেয় তাদের খাওয়ার জন্য। কয়েক মাস পরে নিখিল আবার মোড়লের কাছে যায় জমি চাইতে। এবার মোড়ল ভেবে চিনতে বেশ শক্ত একটা শর্ত দিল। শোনো হে নিখিল, এবারে তোমার শর্ত হলো আমি ফসলের ওপরের এবং নিচের দুই অংশই নেব, তুমি শুধু মাঝের অংশ নেবে। ঠিক আছে মোড়ল সাহেব, তাই হবে। আমি ফসলের মাঝের অংশই নেব। মোড়ল সাহেব, এবার আপনি বেশ আচ্ছা করে একটা শর্ত জুড়ে দিয়েছেন। আমি নিশ্চিত যে ওই নিখিল আপনাকে আর ঠকাতে পারবে না। তা তো আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। এবার সব ফসল আমার ঘরে আসবে। এদিকে মোড়লের শর্তের কথা শুনে নিখিলের বাবা রতন বেশ চিন্তায় পড়ে যায়। এবার কি হবে নিখিল? মোড়ল সাহেবের এই শর্ত মানতে গেলে তো আমাদের ঘরে আর একটা ফসলও আসবে না। তুমি বৃথা চিন্তা করছো বাবা, দেখে নিও এবারেও সব ফসল আমাদের ঘরেই আসবে। কিন্তু কি এমন ফসল আছে যেটা চাষ করলে সব ফসল আমাদের ঘরেই আসবে? বাবা, এবারে আমরা আখ চাষ করব। শর্ত মতে মোড়ল সাহেব ওপরের ও নিচের অংশ নিয়ে নেবে, মাঝের অংশ কিন্তু আমরাই পেয়ে যাব। সত্যি নিখিল, তোর অনেক বুদ্ধি আছে। তা না হলে এই মোড়লকে আমরা কোনোদিন উচিত শিক্ষা দিতে পারতাম না। কয়েক মাসের ব্যবধানেই নিখিলের জমিতে আখ গাছ বড় হয়ে ওঠে এবং সেই ফসল কাটার উপযোগী হয়ে যায়। যথারীতি মোড়ল তার চাকর রামুকে নিয়ে জমিতে চলে আসে। হায় হায় রে, নিখিল তো আমার সর্বনাশ করে দিল। ও এবার বুদ্ধি করে আখ চাষ করেছে। হ্যাঁ মোড়ল সাহেব, ছেলেটা এত বুদ্ধি কোথা থেকে পেল? মাঝের অংশ দিবেন বলেও আপনি বাঁচতে পারলেন না। এখন কেমন লাগছে মোড়ল সাহেব? আপনি প্রতিনিয়ত এরকম করেই গ্রামের গরিব মানুষদের ঠকিয়েছেন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি নিখিল, তুমি আমার চোখ খুলে দিয়েছ। সত্যি আমি এতদিন অন্যায়ভাবে গ্রামের অসহায় গরিব মানুষদের ঠকিয়ে এসেছি। এটা একদমই উচিত হয়নি আমার। আমি জানতাম
একদিন উচিত শিক্ষা পেলে আপনিও নিজের ভুলটা বুঝতে পারবেন। এই কারণেই এতদিন আমি আপনার সাথে এরকম করেছি। আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন গ্রামের গরিব মানুষদের সাথে এমন করব না। লোভ আর স্বার্থপরতা দূর করে আমি ভালো মানুষ হয়ে উঠব। আপনি যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছেন, এতেই আমি অনেক খুশি হয়েছি মোড়ল সাহেব। এখন থেকে গ্রামের মানুষ আবার সুখে শান্তিতে বাস করতে পারবে। এরপর থেকে মোড়ল একেবারেই শুধরে গেল। কয়েক মাসে গ্রামের গরিব অসহায় মানুষদের বিনা ফসলে জমি ধার দিয়ে দিল। গ্রামের মানুষও মোড়লের প্রতি অনেক খুশি হলো। সবাই মিলে আবার সুখে শান্তিতে বাস করতে শুরু করলো।